প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউকে বাংলার বিশেষ আয়োজন নির্বাচনের হাওয়া অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি লুকমান হাফিজ। আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে এসেছেন সিলেট মহানগর জামাতের সেক্রেটারি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী। জনাব মোহাম্মদ শাহজাহান আলী ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত, সেই সাথে আপনার দর্শক এবং শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো জাতীয় সংসদের 239 নং আসন নিয়ে, অর্থাৎ হবিগঞ্জ 1 আসন নিয়ে। হবিগঞ্জ 1 আসন 2টি উপজেলা নিয়ে গঠিত। এই আসনে জামাতের মনোনীত প্রার্থী হচ্ছেন মোহাম্মদ শাহজাহান আলী। আপনি তো অলরেডি জামাত থেকে মনোনীত হয়েছেন হবিগঞ্জ 1 আসনের জন্য। হবিগঞ্জ 1 আসনে আপনি যে জামাত থেকে মনোনীত হওয়ার পর মানুষের সাথে মিশছেন, কতটুকু সাড়া পাচ্ছেন আসলে? আলহামদুলিল্লাহ, আমাদের যে এলাকাটা তো খুবই চমৎকার, একটা নৈসর্গিক এলাকা। আমাদের পাহাড় রয়েছে, সমতল রয়েছে, জলভূমি, বনজভূমি সব ধরনের। আমরা সাধারণত বলে থাকি যে শুধুমাত্র কেবল একটা মরুভূমি ছাড়া সবই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো আমি তো নিয়মিতভাবে এলাকায় থাকতেছি, যাচ্ছি। সেই সাথে এখানে আমি মহানগর জামাতের সেক্রেটারি হওয়ার কারণে এখানে আমাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। তো আমার যে বিচরণ, জনসাধারণের সাথে যে সম্পর্ক, ঘনিষ্ঠতা, আলহামদুলিল্লাহ আমাকে মানুষ দারুণভাবে রিসিভ করছে। একসাথে দুইটা কিভাবে কাভার দিচ্ছেন? সিলেট মহানগর জামাতের দায়িত্ব পালন করছেন, পাশাপাশি আবার এলাকায়ও যাওয়া আসা করছেন। আসলে দূরত্বর দিক থেকে খুবই কাছাকাছি। সিলেট যে জায়গায় শুরু, আমার নবীগঞ্জের সে জায়গায় শেষ থেকে আমার শুরু। নবীগঞ্জ শেরপুর থেকে টানা একদম হাইওয়ের উপর দিয়েই লস্করপুর গেট পর্যন্ত গিয়ে আমার এই এলাকাটা, এবং অবকাঠামোর দিক থেকে অসাধারণ হওয়ার কারণে আমাকে খুব একটা ব্যাক পেতে হয় না। যখন তখন খুব শর্ট নোটিসে আধা ঘন্টার মধ্যে আমি আমার এলাকায় চলে যেতে পারি, এতে কোনো ব্যাক পেতে হয় না, সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আপনি তো দীর্ঘদিন রাজনৈতিক রোষানলের শিকার হয়েছেন, জেল জুলুম, অনেক নির্যাতন আপনাদের উপর দিয়ে গিয়েছে। সেই জায়গা থেকে আসলে এখন জনগণের কাছে যাচ্ছেন, জনগণের আশা আকাঙ্ক্ষার কথা শুনছেন, এবং জামাত থেকেও আবার আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনি এর মধ্যে আসলে জনগণের জন্য কাজ করার মতো কি কি প্ল্যান পরিকল্পনা করেছেন? দেখেন, মানুষ যখন জালিম দ্বারা নির্যাতিত হয়, তখন মানুষের সিম্পেথি পায়, তখন মানুষের মজলুম। আর আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন, যারা মজলুম তাদের পক্ষে আল্লাহ থাকেন। তো এই হিসাবে আমি একেবারেই প্র্যাকটিক্যাল বাস্তব রূপ দেখেছি যে মানুষের যে ভালোবাসা, এটা আমাদের প্রতি এই যে নির্যাতন জুলুম, এই কারণেই আল্লাহ আমাদের প্রতি মানুষের মহব্বত, ভালোবাসা, দয়া এটা একেবারেই উতরে দিয়েছেন। তো এই যে আমাদের প্রতি যে ভালোবাসা, এটার অন্যতম কারণ হলো বিগত 16টা বৎসর আমাদের প্রতি যে বেইনসাফি করা হয়েছে, জুলুম করা হয়েছে, এটার রেজাল্ট এটা। তো আলহামদুলিল্লাহ আমরা মানুষের সাথে মিশতেছি, দারুণ সাড়া পাচ্ছি। এবং আমার পরিকল্পনা হলো গিয়ে যে আমাদের যে এলাকার মধ্যে চা বাগান রয়েছে, আপনারা জানেন, প্রান্তিক বলতে যা বোঝায় প্রান্তিক জনগণ, এটার একটা বড় অংশ চা বাগান কেন্দ্রিক। তাদের জীবন মানের উন্নয়ন, তাদের সন্তানদের পড়ালেখা ডেভেলপমেন্ট করা, কামার কুমার জেলে তাঁতি, এই সব ধরনের প্রান্তিক জনগণই আমার এলাকায় আছে। এর বাইরে একটা বিশাল কৃষি সমাজ, যেখানে মানুষজন প্রথাগত পদ্ধতিতে চাষাবাদ করার কারণে এখানে ভালো খুব বেশি ফলন যে আসে সেটাও বলা যাবে না। সেই সাথে আমাদের নবীগঞ্জ এবং বাহুবল, আপনারা দেখেছেন বোধহয়, এটা খেয়াল করে থাকবেন, সিঅর্থ শিল্পাঞ্চল শেরপুরে বিনির্মাণ হচ্ছে। এইখান থেকে টানা লস্করপুর পর্যন্ত ডানে বামে আর নতুন করে বর্ধিত হচ্ছে শিল্পাঞ্চল হিসাবে। এটা আমাদের জন্য, পরিবেশের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। পরিবেশকে নষ্ট করছে, সেই সাথে আবার সম্ভাবনারও হাতছানি। এইখানে মানুষের কর্মসংস্থান বাড়ার সুযোগ রয়েছে, অবকাঠামো উন্নয়ন হবে। এই সামগ্রিক বিষয়কে সামনে নিয়ে আমি মনে করতেছি যে আগামী দিনে নবীগঞ্জ এবং বাহুবলে অভিগঞ্জ একটা সম্ভাবনার আসন হিসাবে রূপান্তরিত হবে, যেখানে অবকাঠামো উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, পরিবেশের উন্নয়ন, প্রত্যেকটা গাছকে স্টেককে ধরে আমাদের কাজ করার প্রয়োজন। এবং আমি ওইভাবেই আমার নিজেকে প্রস্তুত করছি, সেই সাথে আমার পরিকল্পনাকেও আমি সাজাচ্ছি। এইখানে যে চা শ্রমিকরা আছেন এবং কৃষক আছেন, অনেক নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের আসলে মনে হচ্ছে যে সংখ্যাটা অনেকটাই বেশি। আসলে এই সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি কিভাবে দেখবেন, বা তাদের আসলে জীবনের আশা আকাঙ্ক্ষা পূরণে আপনি কিভাবে কাজ করবেন? আপনি একেবারে সঠিকটাই বলছেন
এটা হলো রাষ্ট্রীয় ব্যাপার। আমি যদি একেবারেই চাই আমার নবীগঞ্জ এবং বাহুবলের চা শ্রমিকদের জীবনের মান একা উন্নয়ন করে ফেলো, এটা সম্ভব নয়। একসময় পাট, চা এটা ছিল বাংলাদেশের একটা ব্র্যান্ডিং আইটেম, চামড়া। এই প্রত্যেকটা জিনিসই আজকে একেবারেই শেষ, বিলুপ্তির পথে। আমি চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব রাষ্ট্রের সাথে মিলে মিশে যে চাকে আন্তর্জাতিকভাবে ব্র্যান্ডিং করা। আজকে বাগানিরা যারা মালিক, এরাও যথাযথভাবে তারা লাভবান হতে পারছে না, আবার যারা শ্রমিক তারাও পর্যাপ্ত তাদের যে মজুরি পাওয়ার কথা সেটা পাচ্ছে না। মাঝখান থেকে আমরা আমাদের চায়ের মূল্য না পাওয়ার কারণে, ব্র্যান্ডিং করতে না পারার কারণে, এই চা যে একটা শিল্প ছিল বা চা যে আমাদের একটা ব্র্যান্ডিং ছিল সারা বিশ্বের কাছে, এটা আজকে প্রায় পথে বসেছে। তো আমি মনে করি যে চাকে আগে ব্র্যান্ডিং করতে হবে ওয়ার্ল্ডের মার্কেটে। এইটা যদি আমরা ওই জায়গায় যদি আমরা সফল হই, অটোমেটিকভাবে যারা বাগানি এরাও লাভবান হবেন, সেই সাথে যারা শিল্প মানে শ্রমিক রয়েছেন বাগানের মধ্যে তাদেরও জীবনযাত্রা উন্নত হবে ইনশাআল্লাহ। আপনি দীর্ঘদিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ছিলেন, শ্রমিকদেরকে নিয়ে কাজ করেছেন, শ্রমিকদেরকে একদম কাছ থেকে দেখেছেন। এখানে কিন্তু শ্রমিকদের সংখ্যাও বেশি। আপনি যে আসনে কাজ করছেন, এই জায়গা থেকে জামাত মানে অত্যন্ত দারুণ একটি কাজ করেছে, আপনাকে আসলে মনোনীত করেছে এই আসনে। তারা হয়তো ভেবে নিয়েছেন যে আপনি যেহেতু শ্রমিক কল্যাণ ফেডারেশনে ছিলেন, শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা তাদের কাছ থেকে দেখেছেন, তাদের নিয়ে কাজ করতে সুবিধা হবে, সেই জায়গা থেকেই তারা আসলে আপনাকে মনোনয়ন দিয়েছেন। এই জায়গাটা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ডেফিনেটলি আপনি বলছেন। আমি আমার স্টুডেন্ট লাইফ শেষ করেছি, পড়াশোনা ছাত্র শিবিরের লাইফ শেষ হয়েছে 2007-এর শেষে। তারপরে তো আমি আমার যে পরবর্তী যে জার্নি সেটা হলো শ্রমিক অঙ্গন দিয়ে। সেই 2008 থেকে শুরু করে 2020 সালের শেষ পর্যন্ত আমি টানা শ্রমিক কল্যাণে কাজ করেছি। তো আমি শ্রমিকের কাছাকাছি যাওয়ার কারণে আমার নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হয়েছে। আমি দেখতে পেরেছি মানুষ কিভাবে দিনানুপাত করে, এক বেলা খাওয়ার পরে আরেক বেলা খাওয়ারের কোনো সংকুলান নাই, তারপরেও তার মনের মধ্যে হাসি খুশি, সে আমাকে এত সুন্দর করে রিসিভ করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমার তো আল্লাহ তার তুলনায় অনেক ভালো দিয়েছেন। এই জায়গা থেকে আমার একটা সন্তুষ্টির জায়গা তৈরি হয়েছে যে আল্লাহ আমাকে কত ভালো রেখেছেন। আর এখন আমি একটা শ্রমিক ঘন অঞ্চলে, আমি আগেই বলেছি যে আমাদের টোটাল এরিয়াটা একটা শিল্পাঞ্চল। সঙ্গত কারণে আমি একটা পরিসংখ্যান থেকে দেখেছি আমাদের টোটাল ম্যান পাওয়ারের 20% শ্রমিক এই এলাকায় বসবাস করে যারা বাইরে থেকে এসেছে, আর মূল শ্রমিক মৌরলে 70% হলো শ্রমিক। তো আমরা যদি তাদের মধ্য গিয়ে বসবাস করতে পারি, ইতিমধ্যে আমি বিভিন্ন শ্রেণী এবং পেশাকে নিয়ে পৃথক পৃথক করে বসা শুরু করে দিয়েছি। তাদের জীবন মানের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমরা যারা এই রাষ্ট্রকে বিনির্মাণ করছে, দেশকে বিনির্মাণ করছে, সভ্যতাকে বিনির্মাণ করছে, তাদের মাইনাস করে কোনো রাষ্ট্র সামনের দিকে এগোতে পারে না। এর জন্য আমি মনে করি আপনার পারফেক্ট কোয়েশন, শ্রমিক কল্যাণ থেকে এসে এখানে আর জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ এবং নির্বাচনে অংশগ্রহণ করার কারণে আমার কোথায় কি করতে হবে, কোন জায়গাকে গুরুত্ব দিতে হবে, কিভাবে মিশতে হবে, তাদের জীবন মানের উন্নয়ন করতে হবে, স্বপ্ন দেখাতে হবে, এই বিষয়টা আমার কাছে অত্যন্ত পরিষ্কার। আলহামদুলিল্লাহ আমি আমার দল বাংলাদেশ জামাত ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি যে এই শ্রমিক গণ অঞ্চলে আমাকে এই কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আপনি তো আসলে মনোনয়ন পাওয়ার পর থেকে, মনোনীত হওয়ার পর থেকেই আসলে এলাকায় যাচ্ছেন। এলাকার মানুষ সবচেয়ে বেশি আপনার কাছে কোন জিনিসগুলো আবদার করছে? দেখেন, বিষয়টা হলো কি, আমাদের তো মানে সুষম উন্নয়ন বলতে যা বোঝায়, আমি এই পর্যন্ত যে বিষয়গুলো এলাকা থেকে বেশি আসতেছে সেটা হলো তো এই মুহূর্তে স্থানীয় সরকার নাই বললেই চলে। উপজেলা পরিষদ নাই, আমার একটা পৌরসভা আছে, পৌরসভা নাই। তার মধ্যে আবার একটা উল্লেখযোগ্য অংশ ইউনিয়ন চেয়ারম্যানরা হলো ফেসিবাদের দূষর, এরা আবার পলাতক, যে কারণে এই যে সামাজিক অবকাঠামো উন্নয়ন, তারপরে বিজিএফের বিভিন্ন যে সাহায্য সহযোগিতা, এডিবির বরাদ্দ, এই বিষয়গুলো দেখা যায় যে এরা বঞ্চিত। প্রপারলি উপজেলা প্রশাসন তো হিমশিম খাচ্ছে, তার জনবল সংকট। আমার দুইটাই উপজেলার মধ্যে একটা উপজেলা ইউনোর সহকারী হলেন গিয়ে এসিলেন নাই, যে কারণে এটা একটা বড় সংকট। এই জায়গায় ওনারা যেহেতু হিমশিম খাচ্ছেন, তাদের কাছে আবার জনগণ সরাসরি যেতেও পারে না, কথা বলতেও পারে না, আনইজি ফিল করে। আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারে জনগণ খুব স্বাচ্ছন্দ্য বোধ করে না সরাসরি গিয়ে কথা বলতে। ফলে এই টোটাল সমস্যাগুলো নিয়ে, অবকাঠামো নিয়ে আমাদের সাথে কথা বলে, তারপরে তাদের নিত্যদিনের সমস্যা, তাদের রাস্তাঘাট, তাদের বিভিন্ন বরাদ্দ সহযোগিতা, এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কথা বলে আমরা ধরেন
একটা মধ্যস্থতাকারী হিসাবে প্রশাসনের সাথে এই কাজটা করে যাচ্ছি। কোথায় কি কাজ করা দরকার এটা আমরা তাদেরকে অবহিত করছি। সেই সাথে আমরা এটাও বলছি যে আপনারা যে জিনিসটা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এলাকা এলাকায় গিয়ে চিহ্নিত করার কথা, আমরা ওইগুলো চিহ্নিত করে আপনাদের ডাটা তথ্য উপাত্ত দিচ্ছি। এটা আপনাদেরকে সহযোগিতা করছি। আপনারা দেশ এবং জাতির উন্নয়নে আপনারা এগিয়ে আসবেন। আপনারাও রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে রাষ্ট্রের পক্ষে কাজ করছেন, আর আমরা স্বেচ্ছাসেবী অথবা রাজনৈতিক সংগঠন হিসাবে আমরাও জনগণের পক্ষেই কাজ করছি। ফলে আমাদের চাওয়া এবং প্রশাসনের চাওয়া একই। আমরা উভয় পক্ষ যদি একটা সমঝোতার মধ্য দিয়ে সুসম্পর্ক মেনটেন করার মধ্য দিয়ে কাজ করতে পারি, ডেফিনেটলি বঞ্চিত এবং সুষমর উন্নয়নের বাইরে যারা রয়েছে তারা পুরোপুরি রাষ্ট্রের সেবাটা পেয়ে যাবে ইনশাল্লাহ। দীর্ঘদিন জেলে ছিলেন, বারবার অনেক মামলা হামলা শিকার হয়েছেন, মানুষের কাছে যেতে পারেননি, মানুষের কাছে ঘেঁষতে পারেননি, মানুষ আসলে কখনো চাইলেও অনেক কিছু আপনাদেরকে বলতে পারেননি। এখন যে মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কথা শুনছেন, আবার সমাধান করার চেষ্টা করছেন, কিছু কিছু মানুষ হয়তো বাংলাদেশ জামাতে ইসলামীকে আগে ভুল বুঝতো, আপনার এলাকায় হোক বা যে কোনো এলাকায় হোক, বিভিন্ন মামলা হামলার কারণে বা আপনার বিভিন্ন অপবাদের কারণে। এখন কি মানুষ এই আপনার কাছে ঘেঁষে কি এই ভুলগুলো তাদের ভাঙছে বা ভাঙার চেষ্টা চলছে? সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আমার আন্দোলন সংগ্রাম এবং রাজনীতি শুরু থেকেই প্রশাসনকে আমরা নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। বিশেষ করে সিলেটে আমাদের এত মামলা, এত হামলা, আমাদের উপরে হুলিয়া, আমরা কখনো কিন্তু আত্মগোপনে যাই নাই। আমাদের মহানগর আমিরই বলেন, নায়েবে আমির বলেন, সেক্রেটারি বলেন, আমি সেক্রেটারি বা তারও আগে আমি সহকারী সেক্রেটারি, আমাদের এসমাবুল জুবাইর ভাই বর্তমান সহকারী সেক্রেটারি জেনারেল, উনি, আমরা কখনো কিন্তু আত্মগোপনে যাই নাই। কেন যাই নাই? যে আমরা যদি লুকোচুক্কর অন্তরালে চলে যাই তাহলে একটা অন্ধকারে চলে গেলাম, আমাদের বুঝার কোনো সুযোগ হবে না। এর জন্য শত বাধার বিন্ধ্যাচল থাকার পরেও, চ্যালেঞ্জ থাকার পরেও আমরা নিজেদেরকে একদম প্ল্যাটফর্মে ওপেনলি রাখার চেষ্টা করেছি, যাতে কোনো ধরনের ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়। এই যে একটা দীর্ঘ পথ চলা, এই পথ চালাতে প্রশাসন আমাদেরকে বুঝতে কোনো কষ্ট হয় নাই। বিভিন্ন সময় বিভিন্ন ফরম্যাটে, হয়তো বা নাম বলা যাবে না, আমাদেরকে প্রশাসন এইভাবে বলে যে ভাই ডেফিনেটলি একদিন আপনারা এই দেশকে ড্রাইভ করবেন, বিকজ আপনাদের সততা, আপনাদের দক্ষতা, আপনাদের যে একনিষ্ঠতা, এটা আপনাদের একদিন রেজাল্ট আসবে। হ্যাঁ, এটা আমরা ফিল্ডে গিয়েও আমরা এটা পাচ্ছি। এই দেশের নাম্বার 1 প্রবলেম হলো গিয়ে অসততা, অর্থাৎ দুর্নীতি। আলহামদুলিল্লাহ জামাত ইসলামী কোনো অবস্থাতেই দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আমি বলবো না যে শতভাগ দুর্নীতি মুক্ত লিডারশিপ আছে, বাট কোনো লিডারশিপ যদি দুর্নীতি চিহ্নিত হয়ে যায় তার আর কোনো নিস্তার নাই, তার সুযোগ নাই, এইখানে সার্ভাইভ করার আর ন্যূনতম কোনো সম্ভাবনা নাই। ফলে জামাত ইসলামের লিডারশিপই হোক আর কর্মীরাই হোক, তাদের একটা বুঝ আছে, সমাজ আছে নিজ থেকে, সেলফ মানে সেন্সরশিপ বলতে যা বোঝায়, যে কোনো অন্যায় আবদার নিয়ে যদি জামাত ইসলামী নেতৃবৃন্দের কাছে যাই তাহলে আমরা কোনো সহযোগিতা পাবো না। এই যে আমাদের নেতৃবৃন্দের যে একটা বোঝাপড়া, জনগণের একই বোঝাপড়া, প্রশাসন এটা মনে করে যে জামাত ইসলামী কখনো কোনো অন্যায় আবদার নিয়ে, অসত্য আবদার নিয়ে বা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে আসবে না। এই যে জামাতের প্রতি যে একটা আস্থা তৈরি হয়েছে, এটা আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এবং আমরা যদি এইটাকেই শুধু সংরক্ষণ করতে পারি, টুডে অর টুমরো এটার একটা বেটার রেজাল্ট, বেস্ট রেজাল্ট ডেফিনেটলি আসবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে একটা রীতি হচ্ছে, বাংলাদেশে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন কিংবা উপজেলা চেয়ারম্যান হন বা ইউনিয়ন চেয়ারম্যান হন, অনেকেই আসলে স্থানীয় ইলেকশন করার পরেই শহরে বাসা নিয়ে চলে আসেন, এবং এমপি ইলেকশন করার পর বাংলাদেশে একটা রীতি হচ্ছে সবাই ঢাকা কেন্দ্রিক হয়ে যান, ঢাকায় বাসা বাড়ি করেন, এলাকায় আসেন না, এলাকার খোঁজখবর করেন না। এই যে দীর্ঘ একটা রীতিনীতি, এটার পরিবর্তন আপনার মাধ্যমে আসবে আপনি কতটুকু মনে করেন, বা আপনি নির্বাচিত হওয়ার পর আপনি এলাকা কেন্দ্রিক কতটুকু সময় দিবেন, মানুষ আপনার কাছে আসার মধ্যখানে কোনো প্রতিবন্ধকতা থাকবে কিনা? দেখেন, এই যে প্রশ্নটা করছেন, সব কিছুই ন্যাচারাল হওয়া উচিত, যেভাবে বেড়ে ওঠা। অর্থাৎ যেহেতু আমি এসএসসি পর্যন্ত এলাকায় পাশ করার পরে সিলেটে চলে আসি, সিলেটে চলে আসার পরবর্তী টোটাল পড়াশোনাটা আমার সিলেটে, তারপরে হলো আমার ছাত্র রাজনীতি বলেন আর শ্রমিক রাজনীতি, গণরাজনীতি পড়াই সিলেট হওয়ার কারণে সিলেটের যে সমস্যা, এইখানের যে ময়দানের যে চাহিদা, জনগণের যে ডিমান্ড, এগুলো ফুলফিল করতে আমার একটা বড় সময় চলে গিয়েছে। এখন আমার নতুন করে বিগত প্রায় 2 বছর যাবত আমার উপরে দায়িত্ব এসেছে আমার এলাকার। এটা তো আমাদের সংগঠনের দৃষ্টিভঙ্গি, আমি ন্যাচারালি আমি এলাকার সাথে গিয়ে মিশে গিয়েছি। যেহেতু আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশটা প্রায় 16 বছর পর্যন্ত জন্ম থেকে আমার এলাকায় আমি বেড়ে উঠেছি, এলাকাকে আমি ধারণ করি। যে বা যারাই, যে কোনো ব্যক্তি হোক, তার শৈশব কৈশোরটা যে এলাকায় তিনি কাটান, এটা তিনি ধারণ করেন, আমি আমার এলাকায় ধারণ করি।
এখন সময়ের প্রয়োজনে বা সময়টার বাস্তবতায় যদি ঢাকা যেতে হয় ঢাকা যাব, যদি আরও কোথাও যেতে হয় যাব, বাট সেটা সময়ের প্রয়োজনে, এলাকার প্রয়োজনে, জনগণের প্রয়োজনে। এটা এখন মুখস্থ করে বলে দেওয়া আমি কি করব কি না, এটা খুবই কঠিন, এটা বলা যাবে না। বাট যখন যেটা করব এটা আমি আমার এলাকার প্রয়োজনে করব, আমার জনগণের প্রয়োজনে করব, বাস্তবতার নিরিখে করব। এটা আমার কোনো বিলাসী থাকবে না। আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের জীবনী থেকে এটা লক্ষ্য করলে এটা পাওয়া যায়, তাদের জীবনে কোনো বিলাসিতা ছিল না। ওনারা খুব একটা বাড়ি গাড়ি করছেন তার কোনো প্রমাণ নাই। তাদের বিরুদ্ধে মানুষের হক মেরে দিয়ে ওনারা বিত্ত বৈভবের মালিক হয়েছেন এর কোনো প্রমাণ নাই। সুতরাং জামাত ইসলামী এই ক্ষেত্রে অত্যন্ত সতর্ক এবং পাহারাদার, যাতে তার লিডারশিপ কোনো সুযোগ নিয়ে কোনো ক্ষমতার প্রভাব কাটিয়ে কোথাও যাতে উদ্দেশ্য হাসিলের মধ্য দিয়ে জীবনমানের উন্নয়ন ঘটাবে, এটা কখনো হওয়ার কথা নয়। আমাদের ক্ষেত্রে আমার কোনো এই ধরনের ইচ্ছাও নাই। সেই সাথে আমার দল বাংলাদেশ জামাত ইসলামী এই ক্ষেত্রে একটা পাহারাদের ভূমিকা পালন করবে। জনগণ তো আছেই, রাষ্ট্র তো তার উপরে আছে। এখন তো আপনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, মানুষ আপনার কাছে আসছে, মানুষ এবং আপনার মধ্যে বর্তমানে কোনো পার্থক্য নাই। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর মানুষ এইভাবেই সহজ সরলভাবেই কি আপনার সাথে মিশতে পারবে? আমার বেড়ে ওঠা যেভাবে আমি এইরকমই আছি। স্বাভাবিক যদি ভবিষ্যতে কোনো ধরনের পরিবর্তন আসে তাহলে এটা ধরে নেবেন পতন, এটা আমার ধ্বংসের কারণ হয়ে যাবে। সুতরাং যে যেভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে ততদিন তার বেঁচে থাকা। আর এরপরে যদি কোনো অস্বাভাবিক পরিবর্তন আসে এটাকে ধরে নেবে এটা মৃত্যু। তো আমি চাই না আমার কোনো মৃত্যু হোক, আমার জীবনটা স্বাভাবিক হোক, এবং স্বাভাবিকতার মধ্য দিয়েই মানুষের শ্রম ঘাম গায়ে মেখে তাদের মধ্য থেকেই আমি পৃথিবী থেকে বিদায় নিতে চাই। আমি নিজেকে আলাদা করে একটু ভিআইপি সেজে পৃথিবী থেকে বিদায় নিতে চাই না। মানুষের মধ্য থেকে বিদায় নিতে চাই, যেটার মধ্য দিয়ে মানুষ আফসোস করবে যে আমরা আমাদের একজন আপনজনকে হারিয়ে ফেললাম। এতটুকু যদি মানুষের উপলব্ধি হয় তাহলে আমার জীবন সার্থক। আমি এমন কোনো জীবন গঠন করতে চাই না যেটা মানুষ এবং আমার মধ্যে কোনো দেয়াল তৈরি করে, এই ধরনের কোনো আচরণ, এই ধরনের কোনো জীবন লিড করা, এটা আমি চাই না এবং এটা হবেও না ইনশাআল্লাহ। এই আসনে এখন পর্যন্ত দেখলাম যে বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টিও ছিল। যেহেতু জামাত বিএনপি একজোট ছিল, সেই জায়গা থেকে আসলে জামাতের প্রার্থী বিগত কখনো ছিলেন না বলে আমার মনে হচ্ছে। এইবার সম্ভবত প্রথম প্রার্থী জামাতের। জামাত এর আগে 1991 সালে এখানে নির্বাচন করেছে, 96ও নির্বাচন করেছে। তারপরে যে নির্বাচনগুলো এখানে জামাত নির্বাচন করে নাই, এককভাবে জামাত নির্বাচন করেছে 91 এবং 96। তখন মানুষের কতটুকু সাড়া? আলহামদুলিল্লাহ তখনও ভালো সাড়া ছিল। আমাদের যে নবীগঞ্জ এবং বাহুবল, এটা এন্টার বিভাগের মধ্যে আলিম অধ্যুষিত এলাকা। এখানে ইসলাম প্রবণ এবং আলিমের সংখ্যা বেশি, মানুষের ইসলামের প্রতি একটা ঝুঁক আছে। আমাদের বাহুবলের উপজেলার যে চেয়ারম্যান উনি একজন আলিম, ওনার সাথে যে ভাইস চেয়ারম্যান পাশ করেছেন তিনিও আলিম, এর আগে ভাইস চেয়ারম্যান পাশ করেছেন তিনিও আলিম ছিলেন। একটা ধারাবাহিকতা আছে, মানুষের ইসলামের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা, এটা অসাধারণ। তো এই হিসাবে একটি ইসলামিক দল জামাত ইসলামী তার নমিনি এইখানে সেট করেছে নির্বাচনের জন্য। জামাত ইসলামী আমাকে দিয়েছে, আমার বিশ্বাস এইটাও একটা ফ্যাক্টর, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে নির্বাচনে। এর মধ্যে ইসলামের প্রতি মানুষের সহানুভূতি, মানুষের ভালোবাসা, মানুষের যোগ, এটা আমার ধারণা এইখানে একটা বড় কাজ করবে। ভোটের মাধ্যমে যেন হবিগঞ্জ 1 আসনের মানুষ আপনার স্বপ্ন পূরণ করেন এবং আপনিও যেন তাদের স্বপ্ন পূরণে একজন সৎ, সাহসী ও নিবেদিত প্রাণ প্রতিনিধি হতে পারেন, আমরা সেই কামনা করেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।